আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? কি খবর তোমাদের? সাউন্ড ক্লিয়ার? তোমরা সবাই শুনতে পাচ্ছো? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম উপাংশ ভেক্টর, উপাংশ ভেক্টরের কি আমরা দেখেছিলাম যে একটা ভেক্টরকে ভাগ করলে সেটা হচ্ছে কি দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে আনুভূমিক বরাবর, একটা হচ্ছে উলম্ব বরাবর। যে একটা ভেক্টর আনুভূমিক বরাবর আনুভূমিক বা এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে cos উপাংশ বা cos থিটা তার সাথে গুণ হবে, আর y অক্ষ বরাবর যে উপাংশ থাকবে সেটা হচ্ছে গিয়ে y অক্ষ বরাবর যে উপাংশ হবে সেটা হচ্ছে গিয়ে থিটা বা sin থিটা উপাংশ থাকবে। তো এইভাবে করে আমরা উপাংশ ভেক্টর দেখেছিলাম। আজকে আমরা দেখবো সে উপাংশ ভেক্টরটা আমাদের কি কাজে আসে, আমাদের চারপাশে যে অনেকগুলা নিত্য নতুন ঘটনা আছে বা সেগুলাকে নিয়ে আমরা কোনো ওগুলোর সাথে এক্সাম্পল দিয়ে আমরা উপাংশ ভেক্টরটাকে কাজে লাগাতে পারি কিনা সেটার মধ্যে আমরা কিছু এক্সাম্পল দিই। ওকে, তো আমরা শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি। তোমরা নিজেরা মিউট হয়ে নাও। তোমরা ব্যাপারটা হচ্ছে তোমরা যখন ক্লাসে পার্টিসিপেট করো তোমাদের অনেকের কল আসে, তোমরা হচ্ছে পাশে বসে আরেকজনের সাথে কথা বলতে থাকো, এরকম করলে কিন্তু হবে না। এরকম করলে তোমাদেরকে এভাবে ফাইন্ড আউট করে তোমাদেরকে ক্লাস টিচারের সাথে তোমাদের কন্ট্যাক্ট করানো হবে এবং প্যারেন্টস কে ফোন দেওয়ানো হবে, কল করানো হবে। সো বি কেয়ারফুল। সবাই মিউট করো। আর এটা কার নাম? 1E18SMTH, এটা কার নাম? কে বলছো এটা? আমি একজনের সাথে কথা বলতে চাচ্ছি। এটা কে? 1E18SMTHLH। কথা বলতেছো, এটা কে? এটা স্যার এটা স্যার প্রতি ক্লাসে স্যার এরকম নয়েজ হয় স্যার, এই আইডি থেকে স্যার। কেউই জানে না স্যার। মেবি স্প্যাম অ্যাকাউন্ট স্যার, ডিস্টার্ব দেওয়ার জন্য ক্লাসে অন্য কেউ আর কি। আমি একজনকে এসএমএস দিয়েছি, তুমি সাথে সাথে রিপ্লাই করো। তুমি কথা বলতেছো এখানে দেখতে পাচ্ছি আমি। বুঝতেছে না কি লিখতেছে। তোমরা নিজেরা মিউট হও, সবাই মিউট হও। ওকে, শেয়ার স্ক্রিনে যাচ্ছি। কেউ কোনো কথা বলবা না, যার কোনো কোশ্চেন থাকবে সে সাথে সাথে হাত তুলবা বা কোনো কোশ্চেন থাকলে বলবা, আর নিজেরা অযথা কথা বলবা না। ওকে, আমরা যাচ্ছি। আমরা আজকে পড়বো হচ্ছে গিয়ে, আজকে আমাদের হচ্ছে গিয়ে লেকচার নাম্বার 4, ভেক্টরের চ্যাপ্টার 2, উপাংশ ভেক্টরের কয়েকটি উদাহরণ আমরা পড়বো। এটা হচ্ছে লন রোলারকে ঠেলার চেয়ে টানা সহজ। এটা হচ্ছে গিয়ে কি রকম এটা আমরা দেখতে চাই। খালিদ হাসান রেজড হ্যান্ড, বলো কি হয়েছে খালিদ হাসান? লন রোলারকে আজকে আমরা দেখব যে লন রোলারকে ঠেলার চেয়ে টানা সহজ। এখন কথা হচ্ছে গিয়ে লন রোলার এটা জিনিসটা কি, এটা হচ্ছে আমি তোমাকে দেখাতে চাই যে এই ব্যাপারটা হচ্ছে এরকম। এই জিনিসটা হচ্ছে এরকম যে তোমরা আই থিঙ্ক তোমরা ক্রমে দেখতে পাচ্ছ যে এই ধরনের যন্ত্র বা মেশিনকে সেটাকে বলা হচ্ছে গিয়ে লন রোলার। ওকে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়ে আমরা এটা দিয়ে বা ক্রিকেট খেলার সময় এটা হচ্ছে গিয়ে আমাদের কাজে আসে হচ্ছে গিয়ে ওই যে পিচটাকে সোজা রাখার জন্য এটা কাজে আসে। ঠিক আছে, পিচটাকে সোজা রাখার জন্য এটা কাজে আসে। তারপর হচ্ছে গিয়ে আমাদের একটা মাঠটাকে লেভেলিং করার জন্য এটা কাজে আসে। আমরা এখন দেখবো যে এইটার ফিজিক্সের সাথে কি উপকারিতা বা ফিজিক্স এটা ব্যবহারটা কি রকম।
তো লন রোলারকে ঠেলার থেকে টানা সহজ, এটা আমরা যদি আমরা দেখতে চাই তো আমরা যেটা দেখব যে এখানে হচ্ছে কি ঠেলার, তুমি যখন ওই লন রোলারকে টান দিবা বা ঠেলবা সেই ক্ষেত্রে কোনটা বেশি সহজ মনে হয়। ওকে, আমরা যদি প্রথমে টানার ক্ষেত্রে নিয়ে কাজ করি, যে তুমি ধরো এই লন রোলারকে ধরে নাও বাম পাশটা যেটা এটা এখন নাই, তুমি এটাকে এফ বলে, এই এফ বলে টেনে নিয়ে যাচ্ছ, এফ বলে তুমি ডান দিকে টেনে নিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে কি হবে, সেই এফ বল তুমি যখন প্রোভাইড করবা তো এফ বলটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে গিয়ে এফ এক্স, একটা হচ্ছে গিয়ে এফ এক্স হবে, আর একটা হচ্ছে এফ ওয়াই হবে, মানে এফ এর দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে এফ ওয়াই। এফ এক্সটা হচ্ছে ডান দিকে কাজ করবে আর এফ ওয়াইটা উপরের দিকে কাজ করবে, অথবা এফ এক্সটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল হবে এবং এফ ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল হবে। এখন এই যে এফ এক্সটা ডান দিক বরাবর বা এফ এক্সটা যে ডান দিক বরাবর বা ডান দিকে কাজ করতেছে বা ক্রিয়াশীল রয়েছে, এটা হচ্ছে গিয়ে এই লন রোলারকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, এই সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে, টু দা রাইট, সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে এই পাশে। ওকে, আর এফ ওয়াইটা কি হবে, এফ ওয়াইটা হচ্ছে কি একটা উপাংশ যেটা তার ওজনকে প্রশমিত করবে, এই যে ওজন আছে এফ ওয়াইটা উপর দিকে কাজ করতেছে আর ডাব্লিউটা নিচের দিকে কাজ করতেছে। তো যেহেতু ডাব্লিউ এবং এফ ওয়াই একে অপরের কোন দিকে, বিপরীত দিকে কাজ করতেছে, একে অপরের যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে, সুতরাং আমরা এভাবে আপাত ওজন যেটা লিখতে পারি সেটা খেয়াল করে দেখো, এই টানার ক্ষেত্রে আমরা করতেছি টানার ক্ষেত্রে, তাহলে টানার ক্ষেত্রে আপাত ওজন কি হবে, ডাব্লিউ মাইনাস এফ ওয়াই, ডাব্লিউটা কাজ করছে নিচের দিকে, এফ ওয়াইটা কাজ করছে উপরের দিকে, তাহলে আপাত ওজন কি হবে, ডাব্লিউ মাইনাস এফ ওয়াই। তো এটা হচ্ছে আপাত ওজন। তাহলে দেখো এই লন রোলারের আপাতত ওজন যেটা হবে সেটা কি, ওজন থেকে কোনো একটা কিছু বিয়োগ হয়ে গেল, তাহলে এই লন রোলারকে কি হবে, আপাতত একটু হালকা বলে মনে হবে। এটা হচ্ছে টানার ক্ষেত্রে আমরা দেখলাম। তার মানে একটা লন রোলারকে বা কোনো একটা বস্তুকে আমি যখন টেনে নিয়ে যাব, অ্যাঙ্গেল করে ফোর্স অ্যাপ্লাই করে যখন আমি টেনে নিয়ে যাব, তখন আপাতত তার ওজন যেটা মনে হবে, তার অ্যাকচুয়াল ওজন থেকে এফ ওয়াইটা বাদ চলে যাবে। এফ ওয়াইটা কেন বাদ চলে গেল, কারণ ওজন কাজ করছে নিচের দিকে আর এফ ওয়াইটা কাজ করছে উপরের দিকে, এই কারণে ডাব্লিউ মাইনাস এফ ওয়াই হয়ে গেল। ওকে, আচ্ছা, এই হচ্ছে কি আমরা আপাত ওজনের ক্ষেত্রে, টানার ক্ষেত্রে দেখলাম আপাতত ওজন যেটা হয় ডাব্লিউ মাইনাস এফ ওয়াই। এবার আমরা দেখব যে আমরা যদি এই বস্তুটাকে বা এই লন রোলারকে যদি আমরা কি করি, ঠেলার ক্ষেত্রে কি মানে কি কাজে আসে, খেয়াল করে দেখো ঠেলার ক্ষেত্রে যেটা হয়, তুমি এই বস্তুটাকে এই ডিরেকশনে ঠেলতেছো, তাহলে ঠেললে এই এফ এর যে দুইটা উপাংশ থাকবে, একটা উপাংশ হচ্ছে এফ এক্স ডান দিকে কাজ করবে আর একটা হচ্ছে এফ ওয়াই সেটা কি নিচের দিকে কাজ করবে। ওকে, সো এফ এক্স এর কারণে যেটা হচ্ছে বস্তুটা সামনের দিকে এগিয়ে যাওয়াতে হেল্প করবে, যে এফ এক্স যেটা সামনের দিকে এগিয়ে যাওয়াতে হেল্প করে। আর খেয়াল করে দেখো এফ ওয়াইটা কোন দিকে কাজ করছে, এফ ওয়াইটা হচ্ছে নিচের দিকে কাজ করছে, আর ডাব্লিউটা কোথায় কাজ করছে, ডাব্লিউটাও নিচের দিকে কাজ করছে। তাহলে আপাতত ওজন কি হবে, ডাব্লিউ প্লাস এফ ওয়াই। ওজন দেখো ঠেলার ক্ষেত্রে আপাতত ওজন হচ্ছে গিয়ে কি ডাব্লিউ প্লাস এফ ওয়াই, আর টানার ক্ষেত্রে আপাতত ওজন হচ্ছে গিয়ে কি ডাব্লিউ মাইনাস এফ ওয়াই। তো অবশ্যই ঠেলার ক্ষেত্রে ওজনটা বেড়ে যাচ্ছে, ওজনের সাথে কোনো কিছু যেহেতু যোগ হয়ে যাচ্ছে, তাহলে ঠেলার ক্ষেত্রে ওই বস্তুটার ওজন বেড়ে যাচ্ছে, কিন্তু টানার ক্ষেত্রে বস্তুটার ওজন কমে যাচ্ছে। এই কারণে লন রোলারকে ঠেলার থেকে টানাটা সহজ হয়। ওকে, আর তোমরা এখন কেউ রোল নাম্বার নাম দিবা না, এখন আমি এই মুহূর্তে রোল নাম্বার বা তোমাদের রোল নাম্বার আমি অ্যাকসেপ্ট করবো না, আমি একটা নির্দিষ্ট সময় বলে দিব, ওই সময়ের মধ্যে তোমরা তোমাদের রোল নাম্বার গুলা শেয়ার করবা। আচ্ছা, এখন আমরা যে পড়লাম লন রোলারকে ঠেলার চেয়ে টানা সহজ, এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোয়েশ্চেন থাকলে বলো যে আমি বুঝি নাই বা সামথিং এরকম, পরেরটা আমি নেক্সটে চলে যাব। আসাদুজ্জামান হ্যান্ড রেজ হ্যান্ড, বলো আসাদুজ্জামান। আসাদুজ্জামান কি বলতে চাচ্ছ? স্যার এফ এক্সটা টানার ক্ষেত্রে নিচে কাজ করছে এবং ঠেলার ক্ষেত্রে উপরে কাজ করছে, স্যার এটা একটু বোঝালে ভালো হতো। এফ ওয়াইটা হচ্ছে, হ্যাঁ এফ এক্স টা ডান দিকে, এফ এক্স টা ডান দিকে কাজ করছে দুইটা ক্ষেত্রেই, দুই ক্ষেত্রে এফ এক্স টা ডান দিকে কাজ করছে, দেখো এফ এক্স, আর এফ ওয়াই উপরের দিকে কাজ করছে, কিন্তু ঠেলার ক্ষেত্রে নিচের দিকে কাজ করছে। হ্যাঁ এফ এক্স খেয়াল করে দেখো টানার ক্ষেত্রে এফ এক্স টা হচ্ছে ডান দিকে, এই যে এফ এক্স, জি স্যার। আর এখানেও কি এফ এক্স, দুইটাই কি ডান দিকে কাজ করতেছে।
এফএক্স এর চিহ্ন কি ডান দিকে না Yes, অ্যারো sir. সাইনটা কোন দিকে? ডান দিকে। এফএক্স এখানে অ্যারো সাইনটা কোন দিকে? দুইটাই হচ্ছে ডান দিকে। আর টানার ক্ষেত্রে এফওয়াই টা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, উপরের দিকে। আর ঠেলার ক্ষেত্রে এফওয়াই টা হচ্ছে নিচের ডিরেকশনে। ওকে? Yes, sir, বুঝতে পারছি। হ্যাঁ। Yes. ওকে, এবার আমরা আর কে বলতে যাচ্ছি? স্যার। হ্যাঁ, নাম কি? নাম বলো। স্যার আমি একটু কথাগুলো শুনতে পাই নেট ডিস্টার্বের কারণে, যে আমরা রোল কখন লিখবো এই ব্যাপারটা নিয়ে একটু বলতেন যদি। জোরে বলো, তোমার কথা শুনতে পাচ্ছি না, স্পষ্ট করে বলো। স্যার রোলের ব্যাপারটা আমার ওই সময় নেটের ডিস্টার্ব ছিল, আপনার কথাটা শুনতে পারি নাই। রোল হচ্ছে আমরা গিয়ে roll কখনোই শুরুতে আমি নিব না, আমি একটা টাইম বলে দিব যে এই সময় থেকে এই সময়ের মধ্যে রোল নাম্বার দিতে হবে এন্ড তোমাদের ক্লাসে পার্টিসিপেট করতে হবে। ধরো আমি বলে দিলাম 10:25 থেকে, এটা ভালো মতো সবাই শুনে নাও। রোল নাম্বার কিন্তু যেটা হবে আমি বলে দিব যে কোন সময়ের মধ্যে রোল নাম্বার দিতে হবে। হয়তো বলে দিলাম 10:25 থেকে 30 এর মধ্যে রোল নাম্বারটা তোমাদের দিতে হবে। তো ওই সময়ের আগে বা 10:25 এর আগে বা 10:30 এর পরে যদি কেউ রোল নাম্বার দাও, তার রোল নাম্বারটা অ্যাকসেপ্ট করা হবে না। আর তোমাদের এই যে উইথ গ্রুপে কিছু নাম জুম অ্যাপে যাদের নাম আছে তাদের রোল নাম্বার আমি অ্যাকসেপ্ট করবো না। তোমাদের এই জুম অ্যাপে তোমরা যারা পার্টিসিপেট করবে, খুব সুন্দর তোমাদের যে নাম দিয়েছে বাবা মা, তোমাদের যে সুন্দর নাম রেখেছে সেই সুন্দর নাম লিখতে হবে। এই রকমের যে XIOS14 বা এই যে উল্টাপাল্টা যাদের নাম রাখবা তাদের রোল নাম্বার আমি অ্যাকসেপ্ট করবো না। মনে থাকবে? শুনছো সবাই? তো তোমরা তোমাদের নাম এগুলা চেঞ্জ করে নেক্সট ক্লাস থেকে অংশগ্রহণ করবে। আজকের জন্য আমি এগুলা কনসিডার করতেছি। ওকে, নেক্সটে চলে যাচ্ছি আমরা। নেক্সটে কি খেয়াল করে দেখো, দড়ি দিয়ে নৌকা টানা। তো দড়ি দিয়ে নৌকা টানলে সেটা কিভাবে ফিজিক্সে অ্যাপ্লাই হবে বা ফিজিক্সে এটা কি হেল্প, ফিজিক্সে এটা কতটুকু কাজে আসে। ওকে, আমরা দেখি এটা কি হচ্ছে। খেয়াল করে দেখো যে দড়ি দিয়ে, মনে করো তুমি হচ্ছে একটা ব্রিজের উপরে আছো, ব্রিজের উপর থেকে সবকিছু দেখতেছো। তো এখানে হচ্ছে গিয়ে একটা নৌকা উপর থেকে দেখলে এরকম মনে হচ্ছে। তো উপর থেকে তুমি সবকিছু অবজার্ভ করছো, নৌকাটা ঠিক নদীর মাঝখানে আছে এবং নদী একটা দড়ি দিয়ে একটা মাঝি নৌকাটাকে এফ বলে টেনে নিয়ে তার দিকে নিয়ে আসার চেষ্টা করতেছে। ওকে, এই হচ্ছে গিয়ে মূলত কেস। এখন এই যে সে যে এফ বলটা প্রয়োগ করলো নৌকাটাকে তার দিকে নিয়ে আসার জন্য, যে এফ বল প্রয়োগ করলো, এই এফ বলে দুইটি উপাংশ থাকবে, একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে গিয়ে এফ ওয়াই, দুইটি উপাংশ। এই এফ এক্স টা কোথায় যাবে? সামনের দিকে যাবে। এফ এক্স টার কারণে নৌকাটা সামনের দিকে সরে যাবে, আর এফ ওয়াই এর কারণে নৌকাটা তার দিকে মানে অক্ষ বরাবর তার দিকে সরে যাওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছি? তো এফ এক্স টা হচ্ছে নৌকাটা, এফ এক্স এর কারণে নৌকাটা সামনের দিকে যাবে এবং এফ ওয়াই টার কারণে নৌকাটা তীরের দিকে ঘেঁষে যাওয়ার জন্য, তীরের দিকে ঘেঁষে যাওয়ার জন্য এফ ওয়াই টা কাজে আসবে। ওকে, এখন আমরা দেখি যে কিছু ম্যাথমেটিক্স করে দেখি যে কোনটা কি কাজে আসে, যে এফ এক্স টা বেশি হলে কি হবে, এফ ওয়াই টা বড় মানে এফ এক্স টা কম হলে কি হবে। আমরা ধরে নেই এফ এক্স এর ভ্যালু হচ্ছে 4 আর এফ ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে 3। হ্যাঁ, তাহসান ফারদিন রেজড হ্যান্ড। তাহসান ফারদিন বলো। স্যার এফএক্স আর এফওয়াই এর ইয়াটা যদি একটু আরেকবার বুঝিয়ে দিতেন। কষ্ট করে বলো, জোরে বলো। স্যার এফএক্স আর এফওয়াই এর যে বিষয়টা ওটা একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমরা যখন যে কোনো একটা ভেক্টরকে নিয়ে যখন কাজ করি তখন ওই ভেক্টরের দুইটি উপাংশ থাকে, একটা হচ্ছে গিয়ে এফএক্স বা আনুভূমিক বরাবর উপাংশ, আর একটা হচ্ছে এফওয়াই, সেটা হচ্ছে উল্লম্ব বরাবর উপাংশ। এই যে এফএক্স টা আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এই এফএক্স টা হচ্ছে গিয়ে কি কোথায় কাজ করতেছে? ডান দিকে, এই পাশে। এই পাশে যখন কাজ করতেছে, তুমি যখন নৌকাতে মাঝি যখন নৌকাটাকে টান দিচ্ছে এফ বলে, তো এফএক্স এর কারণে নৌকাটা ডান দিকে সরে যাওয়ার জন্য ট্রাই করতেছে, মানে এই বরাবর সরে যাচ্ছে। আর এফওয়াই এর কারণে নৌকাটা মাঝির দিকে সরে যাওয়ার ট্রাই করতেছে, মানে নদীর তীরে যাওয়ার ট্রাই করতেছে। ওকে, এখন আমরা যদি যেটা করি যে এফএক্স এর ভ্যালু যদি আমরা 4 নিয়ে কাজ করি এবং এফওয়াই এর ভ্যালু যদি আমরা 3 নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে যেটা হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টোটাল এফ টা কত হবে। টোটাল এফ যেটা হবে, আমরা পড়ে আসছি যে এফ এক্স স্কোয়ার আর এফ ওয়াই স্কোয়ারের রুট করলে আমাদের কি টোটাল ফোর্সটা আমরা পাবো। তো এখানে যেহেতু এফ এক্স আমি 4 নিয়েছি বা 3, এফ ওয়াই 3 নিয়েছি, স্কোয়ার করলে আমি কত পেলাম? 5 পেলাম। তাহলে মাঝিটা কত বলে নৌকাটাকে টানতেছে? 5 নিউটন বলে নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এফ এক্স টা হচ্ছে গিয়ে 4 আর এফ ওয়াই টা হচ্ছে গিয়ে 3। আমরা খেয়াল করে দেখি, এই যে এফ এক্স টা হচ্ছে গিয়ে 4 এবং এফ ওয়াই টা হচ্ছে গিয়ে 3।
আমরা fx টা হচ্ছে গিয়ে ভূমি আর fy টা হচ্ছে গিয়ে লম্ব। আমি যদি লম্ব এবং ভূমি নিয়ে কাজ করা হচ্ছে tan থিটা, তো ওই tan থিটা নিয়ে যদি কাজ করি তাহলে থিটার ভ্যালু কত আসছে 36.87 ডিগ্রি আসছে। ওকে, আবার আমি মনে করো fx এর ভ্যালু 6 নিলাম আর fy এর ভ্যালু 3 নিলাম। এখন যদি f টা ক্যালকুলেশন করতে যাই তাহলে সেটা কত আসবে 6.70। এইখানে যখন আমি ওই যে tan থিটা নিয়ে অ্যাপ্লাই করব, tan থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়ালস টু 3/6, এটাকে থিটা নিয়ে কাজ করলে থিটা কত আসলে 26.7 ডিগ্রি। ওকে, এরকম আমাদের ভ্যালু আসলো। খেয়াল করে দেখো আমি উভয় ক্ষেত্রে খেয়াল করে দেখো fy এর ভ্যালু 3 কিন্তু আর fx টা হচ্ছে 4 আর এখানে থিটা আসে 36.87 ডিগ্রি। খেয়াল করে দেখো। ওকে, fx এর ভ্যালু প্রথম ক্ষেত্রে যেটা আমরা ধরে নিয়েছিলাম ওখানের দিকে যদি আমরা তাকাই তাহলে তুমি বুঝতে পারবা যে fx এর ভ্যালু হচ্ছে 4, fy এর ভ্যালু হচ্ছে 3 এবং থিটা হচ্ছে 36.87 ডিগ্রি। পরের কেসটা দেখো, পরের কেসের দিকে খেয়াল করে দেখো fx এর ভ্যালু হচ্ছে 6 আর fy এর ভ্যালু হচ্ছে 3, মানে fx টা যা আমি fx টাকে কি করলাম ইনক্রিজ করলাম, fx টাকে বাড়াইলাম, কিন্তু fy এর ভ্যালু ফিক্সড আছে, দুইটাই 3 করে আছে। fy টাকে ফিক্সড রেখে যদি আমি fx টাকে বাড়াই তাহলে খেয়াল করে দেখো অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। fx এর ভ্যালু যখন 4 তখন অ্যাঙ্গেল হচ্ছে 36.87 ডিগ্রি এবং fx এর ভ্যালু যখন 6 তখন অ্যাঙ্গেলটা হচ্ছে 26.57 ডিগ্রি। তার মানে আমি এখান থেকে কি বুঝলাম, এখান থেকে আমি খুব সহজে বুঝতে পারলাম যে থিটা যত কম fx তত বেশি, অথবা fx যত বেশি থিটা তত কম, রাইট? fx এর ভ্যালু যতই বাড়তেছে থিটা কি তত কমে যাচ্ছে। এখান থেকে আমরা এটুকু ক্লিয়ার হলাম। তার মানে এখানে যেটা বুঝলাম যে fy এবং fx এর মধ্যে যদি fx বেশি হয় তাহলে থিটা বেশি হবে, আর fx যদি কম হয় তাহলে থিটা কম হবে, মানে কম কোণ তৈরি করবে। পরের ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে দুইজন মাঝি আছে, একজন মাঝি হচ্ছে m1 আর একজন মাঝি হচ্ছে m2। m1 মাঝিটা ও m1 দড়ি দিয়ে টানতেছে আর m2 মাঝিটা ও m2 এই দড়ি দিয়ে টানতেছে। তো ওরা যখন টেনে নিয়ে যাচ্ছে এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখানে θ1 is greater than θ2, θ1 is greater than θ2। তাহলে এখানে θ2 হচ্ছে গিয়ে কম, তাহলে θ2 হচ্ছে কার অ্যাঙ্গেল, m2 মাঝি যে অ্যাঙ্গেল তৈরি করেছে θ2 হচ্ছে তার পরিচয়। ওকে, তার মানে এই যে m1 মাঝির জন্য একটা fx এর উপাংশ আছে, fx আছে, এবং m2 মাঝির আবার কি আরেকটা fx আছে। যেহেতু m2 মাঝির জন্য কোণ কম তৈরি করেছে এই কারণে m2 মাঝির fx এর পরিমাণ বেশি হবে। আমি আবার বলি, m1 মাঝি θ1 ডিগ্রি কোণ তৈরি করেছে, m2 মাঝি θ2 ডিগ্রি কোণে একটি নৌকাকে দড়ি দিয়ে টানতেছে। ওকে, তো m1 মাঝির জন্য একটা fx থাকবে, m1 মাঝির জন্য হচ্ছে কি একটা fx থাকবে এবং m2 মাঝির জন্য কি আরেকটা fx থাকবে। কিন্তু যেহেতু m2 মাঝি কম কোণ তৈরি করে টানতেছে নৌকাটিকে তাহলে অবশ্যই m2 মাঝির জন্য fx এর পরিমাণ বেশি হবে, কারণ আমরা একটু আগে লাস্ট পেজে পড়ে আসছিলাম যে থিটা যত কম fx তত বেশি। এখানে যেহেতু m2 মাঝির থিটা কম তাহলে m2 মাঝির fx এর পরিমাণ বেশি, তাহলে m2 মাঝির fx এর বেশি হবে। আবার তুমি চিত্রের দিকে খেয়াল করে দেখো, ও m1 হচ্ছে একটি দড়ির দৈর্ঘ্য, আবার ও m2 হচ্ছে আরেক দ্বিতীয় মাঝির দড়ি, যে দড়ি দিয়ে টানতেছে সেই দড়ির দৈর্ঘ্য, এবং ও m2 ইজ গ্রেটার দেন কিন্তু ও m1 চিত্রে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে নৌকা টানার ক্ষেত্রে খেয়াল করে দেখো থিটা কম করে নিতে হবে। কেন? কারণ থিটা কম করে নিলে fx বেশি হবে। আমি আবার বলছি, নৌকা টানার ক্ষেত্রে থিটা কম করে নিতে হবে। তুমি অ্যাঙ্গেল যত কম নিবা তোমার তত উপকার হবে, কারণ অ্যাঙ্গেল যত কম নিবা থিটা যত কম নিবা fx তত বেশি হবে, আর fx যত বেশি হবে নৌকাটি সামনের দিকে যাওয়ার জন্য তত উপকার হবে, সামনের দিকে যাওয়ার জন্য ততটা সহায়তা অনুভব করবে। আর থিটা কমানোর একটাই উপায় হচ্ছে তুমি যদি দড়িটাকে একটু বড় নাও, যে দড়ি দিয়ে নৌকাটাকে টানতে সেই দড়ি যদি বড় নাও তাহলে কিন্তু থিটার পরিমাণ কম হবে। ওকে, এভাবে আমরা অ্যান্সার করতে পারি। হ্যাঁ, একজনের মনে হয় কোশ্চেন আছে, কে সে করতে পারে কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জোরে বলো, হ্যালো স্যার। নাম বলো। স্যার কথা শোনা যাচ্ছে? তাহসান না, ফারজিন। তোমার কথা স্পষ্ট না। তাহসান ফারজিন স্যার, এটা হ্যাঁ, কোশ্চেন ছিল। তাহসান ফারজিন। স্যার এখানে
নৌকার স্যার এফএক্স এর মান বেশি থাকলে মানে হ্যাঁ। এফএক্স বেশি থাকলে তো স্যার মাঝির উপকার হওয়ার কথা না, এফ ওয়াইটা বেশি থাকলে, কারণ এফ ওয়াই এর কারণে তো মাঝির কাছে নৌকাটা যাবে। হ্যাঁ আমরা যদি হ্যাঁ এফএক্স তুমি বেশি থাকলে মাঝির অবশ্যই হ্যাঁ এখানে হচ্ছে ধরে নাও আমরা হচ্ছে গিয়ে নৌকাটাকে যদি সামনের দিকে নিয়ে যেতে চাই, এই মাঝির টার্গেট হচ্ছে গিয়ে ওর দিকে নিয়ে যাওয়া না, এই ওর টার্গেট হচ্ছে মাঝিটাও হাঁটতে থাকবে, সাথে সাথে নৌকাটাও তার সাথে সাথে নিয়ে যেতে থাকবে। যদি এমন যদি হয় যে মাঝিও সামনের দিকে যাবে, নৌকাটাও সামনের দিকে যাবে, মানে ও যেদিকে যাবে নৌকাটাকেও সামনের দিকে নিয়ে যাবে। ধরে নাও নৌকাটা এখন এই বিন্দুতে আছে, নৌকাটাকে সে যদি এখন এই আমি যে নেক্সট রাউন্ডটা ড্র করলাম সে যদি এইখানে নিয়ে যেতে চায়, তাহলে মানে এই বিন্দু থেকে যদি এই বিন্দুতে ডট বিন্দুতে নিয়ে যেতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে এফএক্স এর পরিমাণ বেশি নিয়ে যেতে হবে, মানে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, বুঝতে পারছো? তার দিকে না, সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যদি চায় তাহলে অবশ্যই এফএক্স এর মান বেশি হইতে হবে, বুঝতে পারছো? জি স্যার। জি ওকে, স্যার। তো এই হচ্ছে কি আমাদের কথা যে আমি যদি সামনের দিকে নিয়ে যেতে চাই তাহলে আমাকে এফএক্স বেশি হইতে হবে, আর এফএক্স বেশি হওয়ার জন্য থিটা কম করতে হবে, আর থিটা কমানোর একটাই উপায়, সেটা হচ্ছে দড়ি আমাকে বড় করে নিতে হবে, কারণ আমি যত বড় দড়ি নিব থিটার মান আমাকে তত দূরে গিয়ে দাঁড়াইতে হবে বড় দড়ি নিলে, এবং যত দূরে গিয়ে দাঁড়াবো থিটা তত কম হবে, এবং সামনের দিকে নৌকাটাকে নিয়ে যাওয়ার জন্য মাঝি তত সাহায্য হবে বা উপকার হবে বা হেল্প হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে গিয়ে উপাংশ ভেক্টরের আমরা দুটো এক্সাম্পল পড়লাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র পড়ার আগে আমরা আগে বলে নেই এই সূত্রটা কি কাজে আসে। ঠিক আছে, এখানে কিছু কথা লেখা আছে, ওগুলোর দিকে আমরা প্রথমে খেয়াল করব না। সামান্তরিক সূত্র হচ্ছে যে ধরে নাও তুমি তুমি কোন একটা বস্তুকে দুইটা বলে টানতেছো, দুইটা দড়ি দিয়ে একটা টেবিলকে দুইটা দড়ি দিয়ে বাঁধলা, এবং দুইটা দড়ি দিয়ে দুইটা বন্ধু তোমার টেনে নিয়ে যাচ্ছে টেবিলটাকে। একজন হচ্ছে সোজাসুজি টেনে নিয়ে যাচ্ছে, আরেকজন হচ্ছে একটু টেবিলটাকে কর্ণ বরাবর টেনে নিয়ে যাচ্ছে। তাহলে টেবিলটা কি হবে? টেবিলটা কিন্তু তোমার মাঝ বরাবর চলে যাওয়ার একটা উপকরণ তৈরি হবে, সেই টেবিলটা ঠিক মাঝ বরাবর। যেমন ধরো একজন যদি টেবিলটাকে এইদিকে ফোর্স দেয়, আরেকজন যদি টেবিলটাকে এই বরাবর মানে এটা হচ্ছে গিয়ে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2 ডিরেকশনে ফোর্স দেয়, তাহলে টেবিলটা কিন্তু কি হবে? ঠিক মাঝ বরাবর এই ডিরেকশনে চলে যাওয়ার ট্রাই করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মূলত আমাদের যে টেবিলটা এদিকে চলে যাবে। এখন কথা হচ্ছে এই যে টেবিলটাতে মাঝ বরাবর চলে গেল, এটা আমাদের যে চলে গেল, তাহলে টেবিলটা কত নিউটন বলে চলে গেল বা কত ফোর্স সে অনুভব করবে। ওকে, আমাদের কাজ হচ্ছে কি সামান্তরিক সূত্র হচ্ছে দুইটা ফোর্স যখন একই বিন্দুতে কাজ করে তখন তাদের রেজাল্ট ফোর্স যখন কোন একটা পথ দিয়ে চলে যায়, সেই রেজাল্ট ফোর্সের মান কত, রেজাল্ট ফোর্সটা কোন দিকে কাজ করবে, কোন দিক বরাবর ক্রিয়াশীল হবে, সেটা আমাদের ক্যালকুলেশন করা। তো এখানে কি বলেছে? একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলকে একটি সামান্তরিকের দুটি বাহু দ্বারা নির্দেশিত করলে, যেমন ও বিন্দুতে দুইটা ফোর্স কাজ করতেছে, একটা ফোর্স হচ্ছে পি আর একটা ফোর্স হচ্ছে কিউ। একই বিন্দুতে দুইটা ফোর্স কাজ করতেছে, এই দুইটা ফোর্সকে আমি যদি একটা সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা অ্যাক্টিভেট করি, একটা হচ্ছে গিয়ে ও বি বাহু আর একটা হচ্ছে গিয়ে ও এ বাহু দিয়ে যদি আমি নির্দেশিত করি, তাহলে তাদের রেজাল্ট এই পি এবং কিউ এর রেজাল্টটা কোথায় কাজ করবে? এই সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করবে। ওকে, তো এবং আমরা ধরে নাও দুইটা বল নিয়ে কাজ করছি, একটা হচ্ছে পি ফোর্স আর একটা হচ্ছে কিউ ফোর্স। পি ফোর্সকে সামান্তরিকের ও এ বাহু দ্বারা আমি নির্দেশ করলাম, এবং কিউ ফোর্সকে ও বি বাহু দ্বারা নির্দেশ করলাম। তাহলে আরটা কি হবে? আর হচ্ছে গিয়ে পি প্লাস কিউ, এটা হচ্ছে ভেক্টর। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই আর এর মান বের করা। ওকে, আর এর মান আমরা কিভাবে বের করব? নিচের ডায়াগ্রামে দেখতে পাচ্ছ আমি সি থেকে ও এর উপর একটা লম্ব অঙ্কন করলাম, সেটা হচ্ছে ও কে ইনক্রিজ করে হলো। আরেকটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছি ওডি, এবং আরেকটা লাইন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ওসি। এই ওসিডি ত্রিভুজে খেয়াল করে দেখো, এই ওসিডি ত্রিভুজে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের মধ্যে ওবি যদি কিউ হয় তাহলে কিন্তু এসি এটা কিন্তু ওবি এর সমান্তরাল, তাহলে এসিও হবে কত? কিউ হবে। ওকে, ওবি যদি কিউ হয় তাহলে এসিও কিউ হবে। ওবি এবং ওপি এর মধ্যবর্তী কোণ দেখো, সেটা কি? আলফা। ওবি এবং ওপি এর মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে আলফা, তাহলে ওসি এবং এডি এর মধ্যবর্তী কোণ কি হবে? সেটাও হবে গিয়ে কি? আলফা হবে।
এবার খেয়াল করে দেখো, আমরা যদি এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ওসি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার, ভূমিটা হচ্ছে ওডি আর লম্বটা হচ্ছে সিডি স্কোয়ার। ওডিটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ও এ প্লাস এডি, এই যে ও এ প্লাস এডি, ও থেকে এ পর্যন্ত আর এ থেকে ডি পর্যন্ত। এবং ও এ যে লাইনটা আছে এটা বদলে আমি পি লিখতে পারি, এবং এডি যে লাইনটা আছে এটা হচ্ছে কি কিউ কজ আলফা। আমরা জানি এই কিউ ভেক্টর দুটো উপাংশ, একটা হচ্ছে কিউ সাইন আলফা, একটা হচ্ছে কিউ কজ আলফা। এই কিউ কজ আলফাটা হচ্ছে এ থেকে ডি পর্যন্ত এবং কিউ সাইন আলফা হচ্ছে সি থেকে ডি পর্যন্ত। তো এডি এর বদলে আমি কিউ কজ আলফা লিখতে পারি আর সিডি এর বদলে আমি কিউ সাইন আলফা লিখতে পারি। এরপর এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে আরেকটা আছে বি স্কোয়ার। এটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে সূত্রটা দেখতে এরকম দাঁড়াবে, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা দাঁড়াচ্ছে। তার মানে এই যে লব্ধি ভেক্টর যেটা আর, আর মানে হচ্ছে পি এবং কিউ দুইটা ফোর্স মিলে যে একটা রেজাল্ট ফোর্স তৈরি করেছে আর রেজাল্ট ফোর্স, সেই রেজাল্ট ফোর্সটা জানার জন্য আমাকে কি করতে হবে, পি এর মান জানতে হবে, কিউ এর মান জানতে হবে এবং তাদের মধ্যবর্তী তারা কত কোণে ক্রিয়াশীল সেটা জানতে হবে। আমরা যদি সেটা জানি তাহলে আমি আর এর মান ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এটা হচ্ছে কি আমাদের একটা সূত্র যে আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 কিউ কজ আলফা। হ্যাঁ, রনি রহমান রেজড হ্যান্ড। রনি রহমান বলো। নেক্সট ক্ষেত্রে আমরা দেখি যে খেয়াল করে দেখো এই পি বাহু হচ্ছে গিয়ে কি আর বাহুর সাথে θ1 ডিগ্রি কোণ তৈরি করেছে এবং কিউ বাহুটা আর এর সাথে θ2 ডিগ্রি কোণ করেছে। আর খেয়াল করে দেখো আর পি এর সাথে θ1 ডিগ্রি কোণ এবং আর কিউ এর সাথে θ2 ডিগ্রি কোণ তৈরি করেছে। ওকে, আচ্ছা আমরা এইখানে দেখি পরের লাইনটা। তাহলে আমরা যে ডায়াগ্রামটা নিয়ে কাজ করেছিলাম সেই ডায়াগ্রামে যেটা ট্যান থিটা হচ্ছে সেটা হচ্ছে কি সিডি ডিভাইড বাই ওডি। সিডি ডিভাইড বাই ওডি সেটা হচ্ছে কি আমাদের ডায়াগ্রাম থেকে আমরা দেখেছিলাম। খেয়াল করে দেখি আমরা ডায়াগ্রামের দিকে যদি আমরা ব্যাক করি, এই ডায়াগ্রামের দিকে ব্যাক করে দেখো, ডায়াগ্রামের দিকে ব্যাক করতে দেখতে পাচ্ছি ডায়াগ্রামে ট্যান থিটা, থিটাটা হচ্ছে গিয়ে কার পরিচয়, থিটা হচ্ছে আর এর সাথে পি থিটা ডিগ্রি কোণ করেছে, আর পি এর সাথে থিটা ডিগ্রি কোণ করেছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে গিয়ে সিডি আর ভূমি হচ্ছে গিয়ে ওডি, ভূমি হচ্ছে গিয়ে ওডি। তাহলে আমরা যদি ট্যান থিটা ক্যালকুলেশন করতে চাই তাহলে সিডি ডিভাইড বাই ওডি আসছে। তাহলে সিডি ডিভাইড বাই ওডি, ওডি কে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, ও এ প্লাস এডি। আমরা ও এর বদলে পি লিখলাম আর এডি এর বদলে কিউ সাইন আলফা লিখলাম আর সিডি এর বদলে কিউ সাইন আলফা লিখলাম এবং এডি এর বদলে কিউ কজ আলফা লিখলাম। তাহলে আমরা ট্যান থিটা পেয়ে যাব। ট্যান থিটাটা কি, ওই লব্ধি ভেক্টরটা পি এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে সেটা আমরা নিয়ে কাজ করতে পারবো। সেটা হচ্ছে কিউ সাইন আলফা ইকুয়ালস টু পি প্লাস কিউ কজ আলফা। এই হচ্ছে গিয়ে আমাদের ট্যান থিটা এর মান। তো এখন আমরা লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নিয়ে কাজ করতে চাই। লব্ধির সর্বোচ্চ মান কত হবে? লব্ধির যে সূত্রটা সেটা সর্বোচ্চ মান তখনই হবে যখন কজ আলফার মান ম্যাক্সিমাম হবে। কজ আলফা কখন ম্যাক্সিমাম হবে? কজ আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, আর 1 এর বদলে আমরা লিখতে পারি কজ 0 ডিগ্রি, আর এখানে কজ আলফা সমান কজ আলফা লিখে গেলাম। তাহলে কজ বোথ সাইড থেকে কাটা, তাহলে আলফা কত আসলো? 0 ডিগ্রি। তো আমি যদি এখানে আলফার বদলে 0 ডিগ্রি বসাই, একটু আগে আমরা পড়ে আসি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, সেখানে আলফার বদলে যদি আমি 0 ডিগ্রি বসাই তাহলে এখানে আসছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তো এটাকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কয়ার। তাহলে আর ম্যাক্স কত আসলো? পি প্লাস কিউ। ওকে, তাহলে পি প্লাস কিউ যেটা হবে সেটা কি পি এবং কিউ একই ডিরেকশনে হলে তখন সেটা হচ্ছে পি এবং কিউ যদি একই ডিরেকশনে হয় তাহলে একই লাইন বরাবর অথবা একই বিন্দুগামী হয় তখনই আমরা লিখতে পারি আর মানে হচ্ছে পি প্লাস কিউ। আর লব্ধির সর্বনিম্ন মান কখন হবে? যখন কজ আলফার মান মিনিমাম হবে। কজ আলফার মান মিনিমাম কখন হবে? যখন কজ আলফার মিনিমাম মান হচ্ছে -1। তাহলে -1 এর মধ্যে আমি লিখতে পারি কজ 180 ডিগ্রি। তাহলে আলফাটা কত হবে? আলফাটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। তাহলে কজ আলফার বদলে আমি 180 নিয়ে এখানে আলফার বদলে 180 বসালে সেটা হয়ে যাচ্ছে মাইনাস। তো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2 পি কিউ, এটা লিখতে পারি পি মাইনাস কিউ হলে এই এখানে একটা সাইন দেওয়া আছে, এই সাইনটার মান হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেট সাইন, মানে পি থেকে কিউ কে স্কয়ার করলে যে রেজাল্ট হবে কিউ থেকে পি স্কয়ার করলে হোল স্কয়ার করলে একই রেজাল্ট হবে। এই কারণে পি অ্যাপ্রক্সিমেট টু কিউ, মানে পি এই চিহ্নের মানে হচ্ছে আমরা পি থেকে কিউ বাদ দিতে পারি বা কিউ থেকে পিও বাদ দিতে পারি।
তখন রেজাল্ট ফোর্সটা কত হবে? এখানে দেখো পি কাজ করছে ডান দিকে, কিউ কাজ করছে অপোজিট দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? পি মাইনাস কিউ হবে অথবা কিউ মাইনাস পি হবে। ওকে, এই হচ্ছে কি আমাদের সর্বনিম্ন মান। তার মানে কি সর্বোচ্চ মান কখন হবে? সর্বোচ্চ মান হচ্ছে গিয়ে পি প্লাস কিউ হবে। আর লব্ধির সর্বোচ্চ মান, লব্ধি মান হচ্ছে রেজাল্ট, সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ, আর রেজাল্ট সর্বনিম্ন মান হচ্ছে পি মাইনাস কিউ। মেহরাজ হোসেন আরমান, বলো কোনো কোয়েশ্চেন ছিল? জি স্যার। হ্যাঁ স্যার পি অ্যাপ্রক্সিমেট কিউ, এখানে স্যার পি মাইনাস কিউ করলে আর কিউ মাইনাস পি করলে কি দুটো মান কি একই আসবে স্যার? আচ্ছা, পজিটিভ নেগেটিভ মানে একই কেন আসবে? কারণ তুমি মনে করো এখানে হ্যাঁ। সূত্রটা আছে এরকম, পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, এই লাইনটা এইভাবে মনে করো আছে। আচ্ছা মনে করো তো আমাদের লাইন টেনে পড়ে আসছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি ছিল? a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তাই নাকি? আবার বি স্কোয়ার জি স্যার। মাইনাস 2ab প্লাস a স্কোয়ার, এটাও কি লেখা যায়? বি মাইনাস a হোল স্কোয়ার। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের গেট আপটা যেরকম, বি মাইনাস এর সূত্রের গেট আপ একই রকম। ওকে, তো এই কারণে আমি এখানে পি মাইনাস কিউ লিখবো না কিউ মাইনাস পি লিখবো, সেই কারণে আমি দুই অ্যাপ্রক্সিমেট সাইন দিয়ে দুইটাই বোঝানো হয়েছে, যেখানে পি মাইনাস কিউ লিখতে পারি আমরা, আবার কিউ মাইনাস পিও লিখতে পারি। ওকে, পরের লাইন থেকে, আচ্ছা এখানে একটা স্কোয়ার হবে, পরের লাইন এখানে একটা স্কোয়ার হবে, খেয়াল করে আর এর উপর। পরের লাইন থেকে আমরা স্কোয়ারটা মুছে দিয়ে লিখতে পারি কি? পি অ্যাপ্রক্সিমেট টু কিউ, মানে পি মাইনাস কিউ হইতে পারে আবার কিউ মাইনাস পিও হইতে পারে। আমরা যখন ম্যাথমেটিক্স করব বা ম্যাথস যখন সলভ করব, যদি আমরা দেখি পি এর মান বড় তাহলে কিউ এর থেকে, তাহলে আমরা লিখবো পি মাইনাস কিউ। আর যদি আমরা দেখি কিউ এর মান পি থেকে বড়, তখন আমরা লিখবো কিউ মাইনাস পি। বুঝা গেছে? জি স্যার। ওকে, আর আমরা পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি কখন লিখবো? যখন পি এবং কিউ দুইটা ভেক্টর অপোজিট ডিরেকশনে কাজ করবে, মানে একে অপরের বিপরীত দিকে কাজ করবে। এবং পি প্লাস কিউ কখন লিখবো? যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করবে, তখন তাদের রেজাল্ট ভেক্টর হবে পি প্লাস কিউ। আর যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ না করে, একই দিকে না হয়, বিপরীত দিকে না হয়, অন্য দিকে হয়, তখন আমরা কোন সূত্রে কাজ করবো? তখন আমরা এই সূত্রে কাজ করবো, আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আলফার মান বসিয়ে আমরা আর এর মান পেয়ে যাব। আমরা একটা ম্যাথ সলভ করি, আসো। আরেকটা হচ্ছে যে এখানে খেয়াল রাখবা যে পি এর সাথে থিটা 1 ডিগ্রি কোণ তৈরি করেছে আর কিউ এর সাথে থিটা 2 ডিগ্রি কোণ তৈরি করেছে। আমি যদি ট্যান থিটা বের করতে চাই, ট্যান থিটা 1 বের করতে চাই, তাহলে হবে পি প্লাস কিউ কজ আলফা, উপরে হবে কিউ সাইন আলফা। আর যদি আমি থিটা 2 বের করতে চাই, তখন হবে কিউ প্লাস পি কজ আলফা পি সাইন আলফা। মানে এখানে দেখো থিটা 1 কার সাথে কোণ তৈরি করেছে? পি এর সাথে। যার সাথে কোণ তৈরি করবে তাকে ফ্রি রাখতে হবে, সে একা একা আছে। এখানে যখন থিটা 2 বের করবে, থিটা 2 কার সাথে আছে? কিউ এর সাথে আছে, তাই কিউ একা একা আছে। আর উপরে নিচে পি কজ আলফা পি সাইন আলফা বা কিউ কজ আলফা কিউ সাইন আলফা আছে। ওকে, আমরা একটা ম্যাথ সলভ করি, আসো। এখানে কি বলেছে যে 20 নিউটন এবং 30 নিউটন মানের দুইটি বলের মধ্যকার কোণ 30 ডিগ্রি, রাশি দুটি লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলেছে। তার মানে পি হচ্ছে 20, কিউ হচ্ছে 30। কেউ যদি পি এর মান 30 নাও, কিউ এর মান 20 নাও, তাহলেও হবে। আলফার মান হচ্ছে 30 ডিগ্রি, আমরা সবগুলো মান সূত্র লিখলাম। এই সূত্র লিখে পি এর মান, কিউ এর মান, আলফার মান বসে আমরা দেখলাম আর স্কয়ার মান হচ্ছে 6078.4, তার এবং আর এর মান আছে 77.96 নিউটন। তাহলে এখানে tan থিটা 1 আমরা যদি, তার মানে লব্ধির মান কত? 77.96। খেয়াল করে দেখো, একটি বস্তুকে আমরা 20 নিউটন এবং 30 নিউটন দুইটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ওই বস্তুটা কত বল অনুভব করবে? 77.96। যদি ক্যালকুলেশন একটু ভুল থাকে যোগ বিয়োগে, তোমরা একটু সেগুলো নিজেরা কারেকশন করে নিবা। আচ্ছা, আমরা ধরে নেই আর লব্ধি ভেক্টর যেটা ছিল আর, এই লব্ধি ভেক্টর আর পি এর সাথে থিটা 1 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাহলে tan থিটা 1 কি হবে? যার সাথে কোণ তাকে ফ্রি রাখবো, আর উপরে কিউ সাইন আলফা কিউ কজ আলফা। ঠিক আছে, এখানে আমরা কিউ এর মান, আলফার মান বসে আমরা দেখলাম tan থিটা 1 কত আসছে? 0.326। তার মানে থিটা কত আসে? 18.07 ডিগ্রি। তাহলে বলো থিটা 2 কত হবে? থিটা 2 কত হবে? আলফা থেকে থিটা বাদ দিলে কি হবে? এই যে আলফাটা হচ্ছে পুরাটা থেকে যদি আমি থিটা বাদ দিই, তাহলে থিটা 2 আসবে। তাহলে যে আলফা থেকে থিটা 1 বাদ দিলাম, সেটা কত আসলে? 11.93। ওকে, এটা একভাবে আসলো। আমরা আরেকভাবে করতে পারি এই অ্যাঙ্গেলটা, সেটা কি? দেখো, tan থিটা 2 আমি ধরেছি যে আর ভেক্টর কিউ এর সাথে যে থিটা 2 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে,
তাহলে θ2 লিখতে পারি। যখন θ2 লিখবো তখন কিউ কে ফ্রি রাখবো। খেয়াল করে দেখো এখানে 30 একা একা, এর আগের ম্যাথে 20 একা ছিল, যার সাথে কোণ তাকে ফ্রি রাখতে হবে। আর উপরে অপরটার সাথে সাইন অ্যাঙ্গেল, নিচেরটার সাথে কস অ্যাঙ্গেল নিয়ে কাজ করে দেখলাম θ2 আসলো কত 11.93। আমরা যদি θ1 বের করতে চাই আলফা থেকে θ2 বাদ দিব, সেটা কত আসলো 18.70 18.07। ওকে, তো এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। কিন্তু অ্যান্সারটাকে এভাবে লিখলে আমরা মার্কস পাবো না। অ্যান্সারটাকে লিখতে হবে কিভাবে? অ্যান্সারটাকে লিখতে হবে লাস্ট পেজে আমি বুঝিয়ে দিয়েছি ঠিক এইভাবে, যে লব্ধি ভেক্টরের মান হচ্ছে 77.96 নিউটন, যা পি এর সাথে 18.7 ডিগ্রি কোণ তৈরি করে এবং কিউ এর সাথে 11.93 ডিগ্রি কোণ তৈরি করে। তুমি যদি অ্যান্সার লিখে দাও যে লব্ধি ভেক্টরের মান 77 এবং 18.07 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, তাহলে তোমাকে এখানে কোনো মার্কস দেওয়া হবে না। তোমাকে লিখতে হবে কার সাথে কোণ তৈরি করেছে সেই বলতে হবে, যে পি এর সাথে 18.07 এবং কিউ এর সাথে 11.93 ডিগ্রি কোণ। বুঝা গেছে? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে তোমরা ঠিক 2 মিনিটের মধ্যে, এখন বাজে হচ্ছে গিয়ে 38, তোমরা এই 38 থেকে 40 এই 2 মিনিটের মধ্যে তোমরা তোমাদের রোল নাম্বার দিবা। 38 এর পর থেকে আমি রোল নাম্বার কাউন্ট করব। 38 টাইম যখন 38 এরপর থেকে রোল নাম্বার কাউন্ট করবো। এর আগে পরে কারো রোল নাম্বার আমি নিব না। সবাই সবার রোল নাম্বার গুলো দাও, এখনই দিতে হবে। নাম এবং রোল, নাম এবং রোল, নাম এবং রোল নাম্বার দিতে হবে। ঠিক আছে, দিতে থাকো তোমরা সবাই, সবার একটু সময় লাগবে। ক্লাসের মাঝখানে আমি আবার বলছি, ক্লাসের মাঝখানে কেউ কখনো রোল নাম্বার নাম লিখবা না। আমি যখন বলবো যে এই সময়ের মধ্যে রোল নাম্বার তোমরা তোমাদের রোল এবং নাম দিবা, ঠিক ওই সময়ের মধ্যে সবাইকে দিতে হবে। আর এর আগে বা পরে যদি দাও, আমি সেই রোল নাম্বার অ্যাকসেপ্ট করব না। এটা হচ্ছে কি গ্রান্টেড। আর তোমরা নেক্সট ক্লাস থেকে তোমরা তোমাদের সুন্দর নাম নিয়ে জুম ক্লাসে পার্টিসিপেট করবে। ঠিক আছে, সুন্দর একটা নাম থাকবে তোমাদের সেই ক্লাসে। আলামিন আল নূর দীপ, তোমার কোনো কোশ্চেন ছিল বলো। স্যার tan থিটার সূত্রটা একবার বুঝা দিবেন? হ্যাঁ অবশ্যই, কেন নয়, আমরা যাচ্ছি। আমরা এই ডায়াগ্রামের দিকে দেখি। এই ডায়াগ্রামে দেখো আর ভেক্টর θ1 এর সাথে p ডিগ্রি, আর ভেক্টর p এর সাথে θ1 তৈরি করেছে। তুমি যদি চাও θ1 ক্যালকুলেশন করতে, মানে p এর সাথে কত ডিগ্রি কোণ করে কাজ করছে, তাহলে tan θ1 যদি ক্যালকুলেশন করতে চাও, কার সাথে কোণ তৈরি করেছে? p এর সাথে। এখানে p কে ফ্রি রাখতে হবে, মানে p এর সাথে কোনো সাইনও হবে না, কসও হবে না। p প্লাস কিউ কজ আলফা, উপরে হচ্ছে কিউ সাইন আলফা। কিন্তু তুমি যদি চাও, যে এখানে দেখতে পাচ্ছ যে θ2 কার সাথে কোণ করেছে? কিউ এর সাথে, তাহলে এখানে লিখতে হবে কি tan θ2 যদি ক্যালকুলেশন করতে চাও, θ2 কার সাথে? কিউ এর সাথে, তাই কিউ কে ফ্রি রাখবা, কিউ এর সাথে সাইনও হবে না, কসও হবে না, প্লাস p cos আলফা আর উপরে p sin আলফা। দুইটা বক্সে যে সূত্র দুটো লেখা আছে, দুইটার সাথে কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবা। বুঝতে পারছি? স্যার ওই ইসের নন রোলারের ওই আপাত ওজনটা আর মানে ওই ঠেলার ক্ষেত্রে আপাত ওজন আর টানার ক্ষেত্রে যে আপাত ওজনের ব্যাপারটা ওটা আরেকবার একটু বুঝাই দেবেন? হ্যাঁ, এখানে হচ্ছে লন রোলারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে fx কাজ করছে আর টানার ক্ষেত্রে উপরের দিকে fy কাজ করতেছে। ওকে, তো আমাদের ওজন কাজ করছে নিচের দিকে, তাহলে টানার ক্ষেত্রে ওজন কাজ করছে নিচের দিকে, fy কাজ করছে উপরের দিকে, দুইটা বিপরীত মুখী, এই কারণে w মাইনাস fy হয়েছে। আর ঠেলার ক্ষেত্রে fy নিচের দিকে কাজ করছে আর w নিচের দিকে কাজ করছে, এখানে fy এবং w দুইটাই একই দিকে কাজ করতেছে, এই কারণে w প্লাস fy প্লাস হয়েছে। বুঝতে পারছো? তুমি মনে করো একটা ওজন মাপার মেশিনে একটা বস্তু রাখলা, সেই বস্তুটাকে একটা সুতা দিয়ে বেঁধে যদি উপরের দিকে টান দাও, তাহলে দেখবা ওজন মাপার মেশিনের রিডিংটা আস্তে আস্তে কম দেখাবে, কম শো করতেছে রেজাল্ট। আর যদি ওই যে বস্তুটা তুমি ওজন মাপার মেশিনে রেখেছো, সেই বস্তুর উপর যদি একটা উপর থেকে যদি একটু প্রেস করতে থাকো বা ধাক্কা দিতে থাকো, বা এটাকে যদি চাপ দিতে থাকো, তাহলে দেখবো ওজনটা কি বেড়ে যাচ্ছে। খেলার ক্ষেত্রে কিন্তু আমরা একটা বস্তুকে চাপ দিয়ে সামনের দিকে নিয়ে যাই, এই কারণে বস্তুটা ওজনটা বেড়ে যায়। এই কারণে আমাদের খেলার ক্ষেত্রে ওজন যেহেতু বেড়ে যায়, তাহলে ওজন বেড়ে গেলে একটা বস্তুকে সামনের দিকে নিয়ে যাওয়া তো অবশ্যই আমাদের অনেক কষ্ট হবে। আর যদি ওজন কমে যায়, তাহলে সেই বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাওয়াতে আমাদের অনেক সহায়তা হবে। বুঝতে পারছি? জি স্যার।
ওকে, জি স্যার। নেক্সট ক্লাসে আমি যেগুলা তোমাদেরকে হিন্টস দিলাম সেগুলো অবশ্যই ফলো করবা, সেই ফলো করে তারপর অবশ্যই ক্লাসে আমরা পার্টিসিপেট করবো এবং ভালো মতো ক্লাস করবো। তোমাদের চ্যাপ্টারের শেষে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, সেই হোমওয়ার্কটা করবা, হোমওয়ার্কটা করে আমাকে সবাই মেইল করে দিবা। আমার মেইল আইডি ফার্স্ট লেকচারে দেওয়া আছে, ফার্স্ট লেকচারে পিডিএফ এ দেওয়া আছে, সেখান থেকে খুঁজে নিবা। মনে থাকবে? স্যার মেসেঞ্জারে দিলে হবে না স্যার? হবে।